আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নবম শ্রেণীতে যারা আছো তোমরা জেনে থাকবে আমার চ্যানেলে আমি নিয়মিতভাবে চেষ্টা করছি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের ভিডিও আপলোড করতে। এর ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব আধুনিক পদার্থবিজ্ঞানের পর্ব 5। তো বন্ধুরা, আধুনিক পদার্থবিজ্ঞানের 5 নম্বর পর্বে আজ আমরা আলোচনা করব কণা পদার্থবিজ্ঞান। আমরা আলোচনা করব কি? কণা পদার্থবিজ্ঞান। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ক্লাসটি তোমাদের দেখার অনুরোধ রইল। যদি তোমরা সম্পূর্ণ ক্লাসটি ভালোভাবে করার চেষ্টা করো, মনোযোগীভাবে করার চেষ্টা করো, আমার বিশ্বাস সম্পূর্ণ ক্লাসটি তোমরা খুবই ভালো বুঝতে পারবে। তোমাদেরকে একটা কথা না বললেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। দেখো বন্ধুরা, কণা পদার্থবিজ্ঞান এই টপিকটা আমরা পড়তে গিয়ে তোমাদের বই থেকে একটু পড়বার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করব। দেখো, আমরা আমাদের চারপাশে তাকালে মানুষজন, গাছপালা, দালান কোঠা, আকাশের দিকে তাকালে এখানে বলছে যে আমাদের যদি চারপাশে তাকাই তাহলে আমরা দেখতে পাই মানুষজন, গাছপালা, দালান কোঠা। আর যদি আমরা আকাশের দিকে তাকাই তাহলে আমরা দেখব চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র। আর যদি আমরা মহাকাশের গভীরে তাকাই, মহাকাশের গভীরে তাকালে আমরা পাবো হচ্ছে গ্যালাক্সি এবং গ্যালাক্সির পর গ্যালাক্সি, অর্থাৎ একের পর এক গ্যালাক্সি। এই ব্যাপারটি বলছে কি যে আমাদের চারপাশে তাকালে আমরা পাবো হচ্ছে গাছপালা, দালান কোঠা, মানুষজন। আর যদি আমরা আকাশের দিকে তাকাই তাহলে পাবো আমরা চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র। আর যদি মহাকাশের গভীরে তাকাই তাহলে গ্যালাক্সির পর গ্যালাক্সি। তো বন্ধুরা, আমরা সবাই জানি সেগুলোর সবকিছু তৈরি হয়েছে কিছু পরমাণু দিয়ে। যে কথাটা কিন্তু ইতোপূর্বে আমাদের যে 4টি পর্ব আপলোড করা হয়েছে এই অধ্যায়ের উপরে, সেগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝে যাবে যে প্রত্যেকটা পদার্থই তৈরি হয় কোনো না কোনো পরমাণু দিয়ে। সেই পরমাণু তৈরি হয়েছে আবার কি দিয়ে? আমরা কিন্তু এটা জানি যে প্রতিটি পরমাণু গঠিত হয় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নামের 3 ধরনের মৌলিক কণিকা দিয়ে। এর বাহিরেও কিছু কণিকা আছে আর সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করব। দেখো, পরমাণুগুলো তৈরি হয়েছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে। তোমাদের নিশ্চয়ই জানার কৌতূহল হয় যে এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কি সত্যিকারেরই মৌলিক কণা, নাকি সেগুলোও অন্য কিছু দিয়ে তৈরি হয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা কথা আমরা কিন্তু বলে এসেছিলাম। অর্থাৎ তোমরা যদি আমাদের বা আমার চ্যানেলের তোমরা যদি 5ম অধ্যায়টা না করে থাকো, 5ম অধ্যায়টা করলেই তোমরা একেবারে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে খুঁটিনাটি সব কিছু জানতে পারবে এবং অনেক সহজ মজার টেকনিকের মাধ্যমে বোঝানো আছে। তোমরা অবশ্যই আমার 5ম অধ্যায়ের এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভিডিওটি আগে অবশ্যই দেখে আসবে, তাহলেই তোমরা এই টপিকগুলো স্পষ্ট বুঝে যাবে। তো সেখানে আমরা একটা কথা বলেছিলাম যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই 3 ধরনের মৌলিক কণিকা। তবে এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এগুলো কি আসলেই মৌলিক কণিকা, নাকি এগুলো মৌলিক কণিকা না, যে এগুলোও কোনো কিছু দিয়ে তৈরি? এই ব্যাপারটা কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে। সেই প্রশ্নটির উত্তর খুঁজবো আজকে আমরা। দেখো, বলা হয়েছে নাকি সেগুলো অন্য কিছু দিয়ে তৈরি হয়েছে। এই 3টি কণা ছাড়া অন্য কোনো বস্তুর কণা আছে কি, বা বস্তু কণা কি আছে? এই 3টা কণার বাহিরে আর কোনো কণা কি আছে? তোমরা এর মাঝে জেনে গেছো যে এই মৌলিক বস্তু কণাগুলো পরস্পরের সঙ্গে 4 ধরনের বল দিয়ে ক্রিয়া বিক্রিয়া করে। কয় ধরনের বল দিয়ে? 4 ধরনের। তোমাদের যদি তোমরা আমার এই যে চ্যানেলের 1 নম্বর অধ্যায়ের ক্লাসগুলো রেগুলার করে থাকো তাহলে তোমরা সেখানে পেয়ে যাবা। সেখানে মৌলিক বল নামে একটি টপিক ছিল, মৌলিক বল। তোমরা যদি না করে থাকো অবশ্যই সেটি করবা। মৌলিক বল, তো মৌলিক বলের ওখানে আমরা 4 ধরনের মৌলিক বল এবং সেগুলো মনে রাখার সহজ টেকনিক ছিল, ছন্দ ছিল। সেগুলো তোমরা যদি করে থাকো তাহলে এই টপিকটা সহজে বুঝে যাবে। কারণ সেখানে আমরা 4 ধরনের মৌলিক বলের কথা বলেছি। সেই 4 ধরনের মৌলিক বল কি ছিল? একটা ছিল মহাকর্ষীয় বল, একটা ছিল তড়িৎচুম্বকীয় বল, একটা ছিল দুর্বল নিউক্লিয় বল, আর একটা ছিল সবল নিউক্লিয় বল। সেই জিনিসগুলো এখানেও দেয়া হয়েছে। দেখো, মহাকর্ষীয় বল, তড়িৎচুম্বকীয় বল, আর তড়িৎচুম্বকীয় বলের অপর নাম হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় বল, এরপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এরপর হচ্ছে সবল নিউক্লিয় বল। এগুলো নিয়ে কিন্তু আমরা ওই 1 নম্বর অধ্যায়ে মৌলিক বল এই টপিকের উপরে একদম বিস্তারিত আলোচনা করেছি, তাই এখন আমি এগুলো নিয়ে আলোচনা করছি না। কিন্তু তোমরা কি জানো এই বলগুলো আসলে ক্রিয়া বিক্রিয়া করে এক ধরনের শক্তি কণা
কি কইতে বন্ধুরা, শক্তি কণা বিনিময় করে, যার অর্থ এই ভৌত জগৎ তৈরি হয়েছে দুই ধরনের কণা দিয়ে। এখানে একটা এমসিকিউ হতে পারে, অথবা তোমাদের হচ্ছে গ্যাপ, তোমাদের ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে যে শূন্য স্থান পূরণ তোমাদের একটা প্রশ্নের ধরনের আছে, তাহলে সেই রকম প্রশ্ন এখান থেকে হতে পারে। যেগুলো হচ্ছে বস্তু কণা এবং শক্তি কণা, যেখানে বলা হলো যে কি এই যে সৌরজগৎ দুই ধরনের কণা দিয়ে গঠিত, তার মধ্যে একটা হলো বস্তু কণা আর একটা হচ্ছে শক্তি কণা। পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তু কণা এবং শক্তি কণার বিভাজন, অর্থাৎ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, বিভাজন মানে ভাগ করে দেওয়া, এবং এদের ক্রিয়া বিক্রিয়া, অর্থাৎ এই যে বস্তু কণা এবং শক্তি কণা, এই বস্তু কণাগুলো কিভাবে কাজ করতেছে, তাদের ক্রিয়া, তারপরে তাদের বিভাজন, এই ব্যাপারগুলো নিয়ে পদার্থবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটিকে বলা হয় কণা পদার্থবিজ্ঞান। এটা ভালো করে মনে রাখবে। এই অধ্যায়ে আমরা সেই কণা পদার্থবিজ্ঞানের অসাধারণ বৈচিত্র্যময় জগতের সঙ্গে তোমাদের একটুখানি পরিচয় করে দেব। সবথেকে মজার একটা ব্যাপার কি জানো, এই কণা পদার্থবিজ্ঞান এগুলো কিন্তু তোমাদের ছোট ক্লাসের আলোচ্য বিষয় আগে ছিল না, এখন দিয়েছে এবং সহজভাবে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করেছে। তোমরা এই যে কণা পদার্থবিজ্ঞান এগুলো নিয়ে অনেক বিস্তারিত জানতে পারবে যদি তোমরা পদার্থবিজ্ঞান নিয়ে কেউ অনার্স করতে আসো। তোমাদের অনেকের ইচ্ছা থাকতে পারে যে পদার্থবিজ্ঞান নিয়ে তোমরা আসলে অনার্স করবা, তো তারা আসলে পরবর্তীতে তোমরা এইগুলো বিস্তারিত জানতে পারবে, অনেক গভীরে জানতে পারবে। এখন তো শুধুমাত্র তোমাদের একটু হিন্টস দেয়া আছে। দেখো, আচ্ছা, তবে সেটি সম্পর্কে সত্যিকারের ধারণা পেতে হলে তোমাদের পদার্থবিজ্ঞানের আরো অনেক গভীরে যেতে হবে, বা সেই যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, যেটা আমি বলে দিলাম যে তোমরা উচ্চতর ক্লাসে গেলে এটা আরো বিস্তারিত জানতে পারবে। এরপর দেখো, বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে বস্তুকণা এবং শক্তিকণা দিয়ে। বস্তুকণাকে বলা হয় ফার্মিয়ন। মোস্ট ইম্পর্টেন্ট একটা এখানে কথা বলছে, মনে রাখবা। এই যে আমরা বললাম যে দুই ধরনের কণা দিয়ে ভৌত জগৎটা তৈরি হয়েছে, তার মধ্যে একটা হলো বস্তুকণা আর একটা হচ্ছে শক্তিকণা। আবার এই যে বস্তুকণাগুলোকে বলা হয় ফার্মিয়ন, বস্তুকণাকে কি বলা হয়, ফার্মিয়ন, মনে রাখবা। আর শক্তিকণাকে বলা হয় হচ্ছে বোজন। এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে। আবার এই দুটো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এখন। তাই আমরা বলতে পারি এই মহাবিশ্বের দেখো, বলছে যে এই মহাবিশ্বের যে কোনো একটি কণা নেওয়া হলে মোটা দাগে সেটা হয় ফার্মিয়ন না হয় বোজন। এটুকু কিন্তু আমরা বুঝে গেছি যে এই যে আমরা বললাম যেহেতু আমাদের ফার্মিয়ন অথবা বোজন এই দুইটা কণার সমন্বয়ে এই ভৌত জগৎটা তৈরি হয়েছে, তাই কিন্তু আমরা বলতেই পারি যে একটা মৌলিক কণা নেওয়া হলে সেটার মধ্যে হয় সেটা ফার্মিয়ন হবে না হয় সেটা বোজন হবে। এই বোজন নামটা এসেছে আসলে সত্যেন্দ্রনাথ বসু, তিনি আসলে বাংলাদেশি একজন বিজ্ঞানী ছিলেন বা পদার্থবিদ ছিলেন। তিনি বাংলাদেশ, অথচ এই যে এনার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু, এবং সত্যেন্দ্রনাথ বসু হচ্ছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন। তো বন্ধুরা দেখো, এই জায়গাটা আমরা একটু বিস্তারিত জানি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, 1921 সালে, মনে রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। 1921 সালে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন কে, সত্যেন্দ্রনাথ বসু। পদার্থবিজ্ঞান বিভাগের সত্যেন্দ্রনাথ বসু নামে একজন শিক্ষক ছিলেন। তিনি কার্জন হল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল ছিল কার্জন হল, তো বন্ধুরা সেই কার্জন হল থেকে 1924 সালে বিজ্ঞানী আইনস্টাইনকে তিনি একটা চিঠি লিখে জানান। কে লেখেন, এই যে সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসু 1924 সালে, এই যে 1924 সালে সে সময়ের বিজ্ঞানী ছিলেন বিজ্ঞানী আইনস্টাইন। তোমরা কিন্তু এনার সম্পর্কে অনেক কিছু জেনে এসেছো। বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব এই অধ্যায়ে আলোচনার বিষয় আমরা করব বিস্তারিত। তো এই যে আইনস্টাইনের কাছে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, সব থেকে মজার ব্যাপার হলো ইনি কিন্তু আমাদের বাংলাদেশের বিজ্ঞানী এবং আমাদের বাংলাদেশের গর্ব, তাই অবশ্যই তার নামটি এখানে বিস্তারিত দেওয়া আছে, তার হিস্ট্রিটা বিস্তারিত দেওয়া আছে। দেখো, তিনি একটা চিঠি লিখে জানান ম্যাক্স প্লাঙ্ক। আমরা কি পেয়েছিলাম যে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক এই যে কোয়ান্টাম তত্ত্ব বা শক্তি স্তর বা কণা সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু বলেছিলেন যে এই যে ম্যাক্স প্লাঙ্ক যে ধারণাটা দিয়েছিলেন তার হিসাবে একটু গরমিল আছে বা তার হিসাবটা একটু ভুল আছে। তিনি আসলে শিওর ভুল বলেন না, তিনি বলেন যে হিসাবটা একটু গরমিল আছে। উনি একটা প্রস্তাব দেন যে হিসাবটা এরকম করে না করে আমরা কিন্তু চাইলে এরকম করেও করতে পারি, মানে উনি ওনার মতো একটা হিসাব দিয়েছিলেন।
সেটি ওখানে বলা হয়েছে। দেখো হিসাবে একটু গরমিল আছে, হিসাবটা অন্যরকম হলে ভালো হতো। এই কথাগুলো লিখে তিনি বিজ্ঞানী আইনস্টাইনকে একটা চিঠি লিখেছিলেন এবং তার সঙ্গে উনি কীরকম হলে ভালো হতো সে সম্পর্কে একটা ধারণা লিখে সেই জিনিসটা আবার আইনস্টাইনকে পাঠিয়ে দিয়েছিলেন। সেটি কেমন হওয়া উচিত তার উপর একটি প্রবন্ধ লিখেছেন। এই যে দেখো সেটা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ কেমন হতে পারে এটা নিয়ে উনি একটা বইও লিখেছিলেন এবং সেই প্রবন্ধটি বিজ্ঞানী আইনস্টাইনের কাছে উনি পাঠিয়ে দিয়েছিলেন। এই তরুণ বিজ্ঞানী অর্থাৎ উনি কিন্তু অর্থাৎ এই যে সত্যেন্দ্রনাথ বসু কিন্তু তখন অনেক তরুণ ছিল। এই তরুণ বিজ্ঞানী আইনস্টাইনকে অনুরোধ করেন তার প্রবন্ধটি জার্মান ভাষায় অনুবাদ করে একটি জার্নালে প্রকাশ করতে। অর্থাৎ বিজ্ঞানী বলেন, অর্থাৎ সত্যেন্দ্রনাথ বসু আইনস্টাইনের কাছে একটা রিকোয়েস্ট করেন, অনুরোধ করেন যে এই যে তার লেখা চিঠিটা এখানে পাশে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, যদিও লেখাগুলো আমরা স্পষ্ট বুঝতে পারছি না, বুঝতে পারলে আমরা পড়তে পারতাম। এইটাই কিন্তু অনেক ছোট করে দেয়া আছে, তো এই জন্য বোঝা যাচ্ছে না। তো এই চিঠিটা বিজ্ঞানী আইনস্টাইনকে পাঠানো হয়েছিল। বিজ্ঞানী আইনস্টাইনকে বলা হয়েছিল তার লেখা যে প্রবন্ধটি, এই প্রবন্ধটি উনি যে আইনস্টাইনকে অনুরোধ করেছেন যে আইনস্টাইন এই প্রবন্ধটি যেন জার্মান ভাষায়, যেহেতু আইনস্টাইন জার্মানের বিজ্ঞানী ছিলেন, এই জন্য বলা হয়েছে যে জার্মান ভাষায় যেন এই ইংরেজি লেখাগুলোকে ট্রান্সলেট করে মানে অনুবাদ করে প্রকাশ করা হয়। দেখো এই যে বলা হয়েছে যে একটি জার্নালে প্রকাশ করতে। আইনস্টাইন তৎক্ষণাৎ চিঠির জবাব দিয়ে সত্যেন্দ্রনাথ বসুর ইংরেজি প্রবন্ধটি জার্মান ভাষায় অনুবাদ করে একটি জার্নালে প্রকাশের ব্যবস্থা করেন। সব থেকে অবাক ব্যাপার হচ্ছে, দেখো বিজ্ঞানী আইনস্টাইন কিন্তু দেরি করেননি। বিজ্ঞানী আইনস্টাইন সঙ্গে সঙ্গে তার চিঠিটা পাওয়া মাত্র তিনি উত্তর দিয়েছিলেন। অর্থাৎ বিজ্ঞানী আইনস্টাইনের মতো একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি বাংলাদেশের এই সত্যেন্দ্রনাথ বসুকেও অনেক সম্মান দিয়েছেন। সত্যেন্দ্রনাথ বসুর সেই কাজের কারণে বিশ্ব ব্রহ্মাণ্ডের অর্ধেক কণাকে তার নাম অনুসারে বোজন রাখা হয়েছে। কেন বোজন রাখা হলো? দেখো সত্যেন্দ্রনাথ বোস, তার নাম ছিল সত্যেন্দ্রনাথ বসু, আর বসু থেকে তাকে অনেকেই বোস নামেও ডাকতো, যে সত্যেন্দ্রনাথ বোস। এই বোস থেকেই আসলে বোজন কণাটাকে নামকরণ করা হয়েছে, যেটা আমরা একটু আগে বুঝে গেলাম। এখন দেখো আমরা এখানে আবার একটু পড়ি। দেখো হয় ফার্মিয়ন হবে না হয় বোজন হবে, সেটা তো আমরা বলে দিলাম। এই বোজন নামটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন বাঙালি অধ্যাপক সত্যেন বসুর নাম থেকে। আর ফার্মিয়ন নামটা এসেছে ইতালিয়ান বিজ্ঞানী এনরিকো ফার্মি। এই যে দেখো তোমাদের বইয়ের পাশে চিত্র দেয়া আছে, সত্যেন্দ্রনাথ বসুর পাশে তার চিত্রটা দেয়া আছে বা তার ছবিটা দেয়া আছে, ইনি হচ্ছে এনরিকো ফার্মি। তো এনরিকো ফার্মির নাম অনুসারে, যেহেতু তার নামে ফার্মি কথাটা আছে, এই জন্য তার নাম অনুসারে তার আবিষ্কৃত কণাটাকে বলা হয় ফার্মিয়ন, আর বসুর নাম অনুসারে বা বোসের নাম অনুসারে তার আবিষ্কৃত কণাটাকে বলা হয় বোজন। এই যে দেখো মৌলিক কণা ফার্মিয়ন এবং বোজনের অনেক বড় একটা বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যটি অর্থাৎ এই যে বোজন এবং ফার্মিয়নের একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটাকে আমরা যদি একটু সহজভাবে বলার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এরকম। দেখো হুবহু একরকম কণা হলে যখন সেগুলো একসঙ্গে থাকতে পারে না, তখন বুঝতে হবে সেটি হচ্ছে কি ফার্মিয়ন। ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা করো। আমরা দেখো আমরা বলেছিলাম যে যখন এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে কেন্দ্রে বা নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন, আর এর বাহিরে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে কি বন্ধুরা? ইলেকট্রন। এই যে ইলেকট্রনটাকে আমরা কিন্তু বলতে পারি ফার্মিয়ন। তো এই যে ইলেকট্রনটা কেন আমরা ফার্মিয়ন বলতে পারি দেখো, বা ইলেকট্রনটা আসলে ফার্মিয়ন দিয়ে গঠিত কেন বলতে পারি দেখো, কারণ হচ্ছে ইলেকট্রনটা প্রোটন এবং নিউট্রনের সাথে কিন্তু নাই। ইলেকট্রন একটা কণিকা বা কণা, এটা কিন্তু প্রোটন এবং নিউট্রনের সাথে নেই। এটি সমদূরত্ব বজায় রেখে এই যে বৃত্তাকার পথে ঘুরতে থাকে এবং একটা নির্দিষ্ট কক্ষপথ নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। আমরা সেখানে একটা সূত্র পেয়েছিলাম যে কোনো একটি অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। সেখান থেকে আমরা দেখেছিলাম যে 1 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, তারপর 2 নম্বর কক্ষপথে আমরা দেখেছিলাম সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো যে একটা কক্ষপথে আমরা 2টার বেশি ইলেকট্রন দিতে পারলাম না 1 নম্বর কক্ষপথের ক্ষেত্রে, আবার 1 নম্বর কক্ষপথে 2টি ইলেকট্রন দিয়ে ফাঁকা থাকা সত্ত্বেও আমাকে দ্বিতীয় কক্ষপথে আবার যেতে হয়। এই জন্যই এগুলোকে বলা হয় হচ্ছে কি বন্ধুরা? ফার্মিয়ন। অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে আবার সর্বোচ্চ এরকম 8টা ইলেকট্রন থাকতে পারে। এই কথাটা দেখো আমরা একটু আবারও পড়বার চেষ্টা করি বিস্তারিত। আচ্ছা, আর যখন হুবহু একরকম কণা একসঙ্গে থাকে তখন সেটি হচ্ছে বোজন।
ইলেকট্রন হচ্ছে ফার্মিয়ন। একটু আগে যেটা বললাম, যেহেতু ইলেকট্রনগুলো বাহিরে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, এজন্য ইলেকট্রনকে বলা হয় ফার্মিয়ন। তাই তোমরা যখন পরমাণুর গঠন পড়েছো, পরমাণুর গঠন তোমাদের এই যে তোমাদের অনুসন্ধানী পাঠের ৫ম অধ্যায়, এই অধ্যায়টি নিয়ে আমাদের কিন্তু সম্পূর্ণ ক্লাস আপলোড করা আছে। তোমরা চাইলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে, সেখানে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা জেনে অবাক হবে যে আমরা ইতোমধ্যে ১ থেকে ৬ অধ্যায় পর্যন্ত প্রায় সম্পূর্ণ আপলোড করেছি। তাই অবশ্যই তোমরা প্রয়োজন মতো তোমাদের ভিডিওগুলো দেখে নিতে পারো। এই যে পরমাণুর গঠনে পড়েছো, তখন লক্ষ্য করেছো কি যে একটি শক্তি স্তরে সবকটি ইলেকট্রন গাদাগাদি করে রাখা যায় না। দেখো আমি এই কথাটা কিন্তু বললাম, আমরা কিন্তু চাইলে এই যে ৮টা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথের, এই ৮টাকে কি আমরা প্রথম এই কক্ষপথে রাখতে পারতাম না? হ্যাঁ, অবশ্যই পারতাম। একটু হয়তো গাদাগাদি হয়ে যেত, কিন্তু আমরা পারতাম কিনা? কিন্তু বলা হচ্ছে যে না, আমরা এরকম করে পারবো না। কেন পারবো না? তার কারণই হচ্ছে ফার্মিয়ন। এই যে দেখো এখানে বলা হচ্ছে ভিন্ন বৈশিষ্ট্যের ইলেকট্রন দিয়ে একটি শক্তি স্তর পূর্ণ হয়ে গেলেই অন্য ইলেকট্রনের জায়গা করে দেওয়ার জন্য পরের শক্তি স্তরে চলে যেতে হয়। অর্থাৎ এই যে প্রথম কক্ষপথে আমরা 2টা ইলেকট্রন দিলাম, এই দুইটার বৈশিষ্ট্য হবে একটু ভিন্ন, তারপরের কক্ষপথে আমরা চলে যাব। অর্থাৎ 2টার বেশি ইলেকট্রন আমরা কিন্তু এই কক্ষপথে না দিয়ে পরের কক্ষপথে চলে যাব। এই পরের কক্ষপথে কেন চলে যাব? পরের কক্ষপথে যাওয়ার কারণটাই হচ্ছে এই যে ফার্মিয়ন কণাটা। বুঝাতে পারছি? তাহলে দেখো যে আমরা এখানে কিন্তু তাই বলা হচ্ছে যে ভিন্ন শক্তি বৈশিষ্ট্যের ইলেকট্রন দিয়ে একটি শক্তি স্তর পূর্ণ হয়ে গেলেই, অর্থাৎ এই যে প্রথম 2টার ইলেকট্রনের বৈশিষ্ট্য ভিন্ন হবে এবং এই যে দ্বিতীয় কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে এদের বৈশিষ্ট্য ভিন্ন হবে। আর বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার কারণে এদের শক্তি স্তরটাকেও আলাদা করে দিতে হয়। ইলেকট্রনের জায়গা করে দেওয়ার জন্য পরের শক্তি স্তরে চলে যেতে হয়। আবার আলোর কণা হচ্ছে ফোটন বা বোজন। আলোর কণা ইম্পর্টেন্ট একটা কথা বলেছি এখানে। আমরা কি পেলাম? এর আগে পেলাম হচ্ছে ফার্মিয়ন পেলাম হচ্ছে ইলেকট্রন। এই ব্যাপারটাকে আমরা বললাম যে ইলেকট্রনটা ফার্মিয়ন দিয়ে গঠিত। আবার আমরা কিন্তু বলতেছি আলোর কণা। তোমরা কি লেজার রশ্মি দেখেছো? লেজার লাইট যেটাকে বলা হয়, লেজার লাইট অনেকেই তোমরা ছোটবেলায় দেখে থাকবে। সেটা হচ্ছে অনেকেই দেখবে যে ছোটবেলায় টার্গেট লাইট নামে পরিচিত একটা লাইট পাওয়া যেত ছোট। এই টার্গেট লাইট দিয়ে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত কোনো একটা বস্তুকে দেখতে পাই বলতে টার্গেট করতে পারি। কেন করতে পারি? কারণ জানো, কারণ এই রশ্মিগুলো, এই আলোক রশ্মিগুলো তোমার হচ্ছে সাইডের দিকে বা চারপাশে ছড়িয়ে পড়ার হার অনেক কম। এদের চারপাশে ছড়িয়ে পড়ার হার অনেক কম বলে, কেন এদের ছড়িয়ে পড়ার হার কম? কারণ এই রশ্মিগুলো অনেক বেশি তীব্র হয়, যার কারণে এই যে তীব্র হওয়ার কারণে তাদের আলোক রশ্মিটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। আর অনেক দূর পর্যন্ত যেতে পারে বলেই এদেরকে আমরা বলতে পারি লেজার রশ্মি, বা এদের অত্যধিক ভেদন ক্ষমতা সম্পন্ন আছে। দেখো ফোটন এক শক্তি স্তরে থাকতে পারে বলে এদের আসলে সমস্যাটা হলো, এদের একটা উপকারিতা হলো বা সুবিধা হলো যে এই আলোক রশ্মিগুলো একটা কণার সঙ্গে আরেকটা কণা লেগে থাকতে পারে। যদি একটা কণার সঙ্গে আরেকটা কণা লেগে থাকতে পারে, তাহলে সেই ধরনের কণাগুলোকে আমরা বলবো হচ্ছে বোজন। ভালো করে মনে রাখবা, একটা কণার সঙ্গে যদি আরেকটা কণা লেগে থাকতে পারে, তাহলে সেই ধরনের কণাগুলোকে আমরা বলবো বোজন। আর একটা কণার সঙ্গে যদি আরেকটা কণা লেগে থাকতে না পারে বা আলাদা থাকে, তাহলে সেই ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে ফার্মিয়ন। এখানে কিন্তু আমরা তাই বলেছি, একটা কণার সঙ্গে, এই যে প্রথম কক্ষপথের 2টা কণার সঙ্গে দ্বিতীয় কক্ষপথের কণাগুলোর কিন্তু কোনো সম্পর্ক নাই, লেগে নাই, বা তারা আলাদা আছে। আবার ব্যাপারটা এভাবেও বলা যায় যে কেন্দ্রে আছে প্রোটন এবং নিউট্রন, বা নিউক্লিয়াসে আছে প্রোটন এবং নিউট্রন, এদের সাথে ইলেকট্রনের একটা তফাৎ আছে, দূরত্ব আছে। অর্থাৎ এই যে তারা আলাদা থাকার কারণে এই ধরনের কণিকা বা কণাগুলোকে বলা হয় ফার্মিয়ন। আর এই যে লেজার রশ্মির কথা বললাম, এখানে আলোক রশ্মিগুলো একটা আলোক রশ্মি তোমরা জানো যে কণা দিয়ে গঠিত, সেটা কিন্তু এই অধ্যায়ের প্রথমেই পড়া হয়েছে। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্ব অবশ্যই দেখে নিবে, তাহলে তোমাদের জন্য এই টপিকটা বুঝতে সহজ হবে। সেখানে আমরা বলেছি যে আলোক রশ্মি কিন্তু কণা দিয়ে গঠিত। সেই কণাগুলো যদি একটার সঙ্গে একটা লেগে থাকে, একটার সঙ্গে একটা লেগে অনেক দূর পর্যন্ত যেতে পারে। এই ধরনের রশ্মি অনেক তীব্র হয়, এই ধরনের আলোক রশ্মি অনেক তীব্র হয়। আর এই ধরনের রশ্মিগুলোকেই বা কণাগুলোকেই বলা হয় কি বোজন। যেমন উদাহরণ দেওয়া হয়েছে কি আলোক রশ্মি, আর আলোক রশ্মি হচ্ছে কি লেজার রশ্মি তৈরি করা হয়। এই আলোক রশ্মিগুলোকে আমরা কিন্তু ফোটন নামে একটা কণা বলেছিলাম, যে আলোক রশ্মি, এই যে আলোর কণাগুলোকে বলা হচ্ছে কি ফোটন।
তোমরা কিন্তু এটা যদি আমার পূর্বের ক্লাসগুলো করে থাকো তাহলে বুঝে যাবে। তো বন্ধুরা, তোমরা আজকের এই ক্লাসটি বুঝেছো কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।